নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, এখন যা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে দুদিন আগে ডক্টর জয়শঙ্করের একটা উক্তি, এটা নিয়ে আমি ভিডিও করব মনে করেছিলাম, কিন্তু তখন করা হয়নি। এক জায়গায় উনি বলেছেন যে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে সবসময় সুসম্পর্ক চাই, কিন্তু কোনো পার্শ্ববর্তী রাষ্ট্র যদি ভারতবর্ষকে বিরক্ত করে বা তাকে অস্থির করার চেষ্টা করে, তাদের আমরা উপযুক্ত শাস্তি দেব, উপযুক্ত শিক্ষা পাবে তারা। যেটা বলতে চেয়েছেন তার যদি বাংলা মানে হয়। এখন এটা উদ্দেশ্য তো দুটো রাষ্ট্র, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে বাংলাদেশ। এখন বাংলাদেশ সম্পর্কে তো একটা বড় কোনো রকম প্ল্যানিং চলছে, সেটা তো ফিসফাস করে অলিতে গলিতে শোনা যাচ্ছে। কি হচ্ছে তা আমি জানি না, বলতে পারবো না। এখন এই মুহূর্তে অজিত দোভাল এখন চায়নায় বসে, এসসিও মিটিং এর আগে তিনি চায়না পৌঁছেছেন। চায়না পৌঁছে তিনি চায়নার বিদেশমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন, এবং আজকে রাতে সেখানে এসে পৌঁছাবেন রাশিয়ার বিদেশমন্ত্রী। এরপরে যাচ্ছেন রাজনাথ সিং। এসসিও সম্মেলনে রাজনাথ সিং কিন্তু যান খুব কম, এটা খুব গুরুত্বপূর্ণ মিটিং। এবং সব শেষে গিয়ে পৌঁছবেন মোদিজি, পুতিন, শি জিনপিং। সেখানে ট্রাম্পেরও আসার কথা। এখন কথা হচ্ছে যে এই এসসিও মিটিং এর আগে হঠাৎ বিদেশমন্ত্রীদের এই দৌড়ঝাঁপ কেন? আর আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং অজিত দোভাল, উনি তো ক্যাবিনেট র্যাঙ্কের, ওনার উপস্থিতি, যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই যে ট্রাম্প যাবেন না, আবার একটা হজমি গুলি খাওয়ানোর চেষ্টা করবেন, যেটা ভারতকে করেছিলেন, এবং চীনকে চাকু মেরেছেন, ভারতকেও চাকু মেরেছেন, রাশিয়াকেও চাকু মেরেছেন। আমেরিকার কাজই হচ্ছে পেছন থেকে ব্যাকস্ট্যাবিং করা। এই ব্যাকস্ট্যাবিং যাতে আর না করতে পারে, তার জন্যই এই মিটিংটা আগে ভাগে ঠিক করা হয়েছে, এবং সেই মতো আলাপ আলোচনা হচ্ছে। পরবর্তীকালে রাষ্ট্রনেতারা সমস্ত তাদেরকে যে যার মতো ব্রিফ করে দেবেন। এই যে আমাদের রাজনাথ সিং যে যাচ্ছেন, রাজনাথ সিং এর সঙ্গে কিন্তু এসসিও মিটিং এর কোনো সম্পর্ক নেই, কিন্তু তিনি হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী, এবং চায়নার প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত থাকবেন। এবং পুতিন যখন আসবেন, পুতিনের সঙ্গে কিন্তু পুতিনের প্রতিরক্ষা মন্ত্রীও এখানে উপস্থিত হবেন এসসিও মিটিং এর ঠিক আগের দিন, মোদি যাওয়ার আগে। অর্থাৎ বড় কিছু একটা ওখানে একটা ঘটতে যাচ্ছে, ট্রাম্প আসার আগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে। কূটনৈতিক মহলে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ব্রিক্সের একটা মুদ্রা বার করার কথা ছিল। এমনি তো রিকের একটা কথা চলছে, RIC রিক, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, একটা ব্লক করা। এটা নিয়ে বহুদিন আগে থেকে আমি বলে যাচ্ছি, এটা কিন্তু শোনা যাচ্ছে। তার জন্যই তড়িঘড়ি এই সীমান্ত সমস্যা চীন মিটিয়ে নিয়েছে। তারপরে এখানে একটা মার্কেট চীনকে খুলে দেওয়া হয়েছে, বাকি মার্কেটগুলো ধীরে ধীরে খুলবে। যেমন এবারের মিটিংয়ে সন্ত্রাসবাদ নিয়ে কথা হচ্ছে, সন্ত্রাসবাদ ইস্যুতে, সীমান্ত ইস্যুতে কথা হচ্ছে, এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো এবং কৌশলগত অগ্রগতি, সেটা নিয়েও আলোচনা হবে। কৌশলগত অগ্রগতিটা কি? কৌশলগত অগ্রগতি হচ্ছে অর্থনৈতিক এবং বাণিজ্যিক। এখন চীনের যেটা হয়েছে, চীনের যে অর্থনীতি সেটা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্থনীতি। চীন কিন্তু নিজে বাজার নিজের জন্য তৈরি করেনি, চীন পুরোটাই এক্সপোর্ট ওরিয়েন্টেড তার অর্থনীতিটা গড়ে উঠেছে। এবার যখন এক্সপোর্ট নিয়ে এত গন্ডগোল যখন চারদিকে হচ্ছে, ট্যারিফের এত যুদ্ধ চলছে,
সেই যুদ্ধে তো টান টান উত্তেজনা এখনো সে তো প্রশমিত হয়নি, ধামাচাওয়া করে রয়েছে। কিন্তু এটা নিয়ে আবার শুরু হবে, এই এসসিও মিটিং হয়ে গেলে আবার শুরু হবে। তার আগে যে যার নিজেদের মধ্যে ঘর গোছাচ্ছে। রাশিয়ার সঙ্গে যেটা গন্ডগোলটা সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন, সে প্রসঙ্গে আসছি। আর ভারতের সঙ্গে গন্ডগোল যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে ব্যাকস্ট্যাবিং। ফলে এই যে তিনটে বড় রাষ্ট্র, এই তিনটে বড় রাষ্ট্র বুঝে গেছে যে আমেরিকাকে এখানে বিন্দুমাত্র জায়গা দেওয়া যাবে না। আমেরিকা এখানে স্টেপ ইন করা মানে পুরো সাউথ এশিয়া অশান্ত হয়ে উঠবে। ফলে ব্রিক্সকে আরো মজবুত করো, ব্রিক্সের নিজস্ব কারেন্সি তৈরি করো, কারেন্সি তৈরি করে ডলারকে ডিভ্যালুয়েট করে দাও। এই যে আপনারা দেখছেন যে ইরান ইসরায়েল যুদ্ধ, ওটা দেখে যুদ্ধ বিরতি হয়েছে, সিজ ফায়ার হয়েছে। ট্রাম্প হচ্ছেন ওই এতে পারদর্শী, মানে সমাজ মাধ্যমে টুইট করতে পারদর্শী। এক্স হ্যান্ডেলে করছেন, নিজস্ব সোশ্যাল ট্রুথ সোশ্যাল আছে সেখানে করছেন, করে তিনি ভারতের ক্ষেত্রে যেটা করেছিলেন গন্ডগোলটা যে আমিই করেছি সিজ ফায়ার, ইরানের আর ইসরায়েলের ক্ষেত্রেও সেটা হলো। এখন সিজ ফায়ার যেটা হলো, আপনারা কি মনে করেন এই সিজ ফায়ার কাজ দেবে? কোনো কাজ দেবে না। হ্যাঁ, ইমিডিয়েট হয়তো দুপক্ষই শান্ত হয়েছে, ইরান বলছে আমরা জিতে গিয়েছি, রাস্তায় প্রচুর নাচানাচি হচ্ছে, কিন্তু ইরানের এয়ার স্পেস কিন্তু এখনো বন্ধ। কেন জানেন? সেটা হচ্ছে ইসরায়েল এত ইরানের ভেতরে পেনিট্রেট করে গেছে এবং সেখান থেকে কিন্তু মাঝে মাঝেই আপনার এই মারছে, কি বলে, ড্রোন মারছে বিভিন্ন ক্ষেপণাস্ত্র জায়গায়। এই যে সিজ ফায়ারটা ঘোষণা হলো, এই সিজ ফায়ারটা ঘোষণা কি থাকবে আদৌ? কারণ এখানে দুপক্ষ, ইসরায়েল বলুন ইরান বলুন, তারা কি পেয়েছে? ইসরায়েলের একটা সীমাবদ্ধতা আছে, তার পেছনে যদি আমেরিকা সাহায্য না করে, আর ইসরায়েল ছোট রাষ্ট্র, কোনো মরুভূমি টরুভূমি ফাঁকা জায়গা নেই, পুরোটাই হচ্ছে শহর, যেখানেই মারুক না কেন সেখানে দু চারটি গিয়ে টপাটপ পড়ছে এবং ইসরায়েলের অবস্থা কিন্তু খুব খারাপ করে দিয়েছে ইরান। আর এদিকে ট্রাম্প বলছেন আমি সমস্ত পরমাণু আমি ধ্বংস করে দিয়েছি, কিন্তু রেডিয়েশনের কোনো খবর আর এখনো পাওয়া যায়নি। আর 400 কিলো যে নিউট্রন, সেই নিউট্রনের কিন্তু কোনো খোঁজ নেই। ট্রাম্প তো দীর্ঘদিন ধরে চেল্লাচ্ছেন আমি 15 দিনের মধ্যে আমি আক্রমণ করবো, 15 দিনের মধ্যে আক্রমণ করব, সমাজ মাধ্যমে চিল্লিয়ে যাচ্ছেন। তাহলে সবাই জানে, ইরান জানে না? আমি তো ট্রাক দেখিয়েছিলাম যে সারি সারি দেখুন ট্রাক দাঁড়িয়ে আছে, মানে ঠিক আক্রমণের আগে ওই ছবি সমাজ মাধ্যমে ছেপে বেরিয়েছিল, ফর্দর বাইরে সারি সারি ট্রাক। তার মানে যত পরমাণু যেগুলো বোমা ছিল সেগুলো অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। ইসরায়েলের চিন্তা হচ্ছে ইসরায়েলকে মারবে, ইসরায়েল মাঠে নেমে গেছে। আর ইরান ইসরায়েলকে ছেড়ে কথা বলবে না, ইরান ইসরায়েলকে মারবেই। মানে খামেনির যে তক্তাপলট করার যে চেষ্টা ইসরায়েল করেছে সেটা সফল ইরান হতে দেবে না। এই দুপক্ষের মধ্যে কে কি পেয়েছে? সবাই কিন্তু হারিয়েছে। ইসরায়েল তার ভূমি রেখেছে, কিন্তু ইসরায়েলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জেনারেল তাদের মারা গেছে, কিন্তু আলটিমেটলি পেয়েছে কি? এই যে ইরানের ওপরে যে স্যাংশন আছে, স্যাংশনটা কি তুলে নিয়েছে? স্যাংশনটা তুলে নেয়নি। স্যাংশনটা থাকা সত্ত্বেও 40 বছর ধরে ইরান কিন্তু ডেভেলপ করে যাচ্ছে। তেল তো স্যাংশনের জন্য বাইরে বেচতে পারে না, একমাত্র চীন কেনে আর ভারত কেনে ইউপিআই সিস্টেমের মাধ্যমে। এটা আর তো তেল বাইরে বেচতে পারে না। এই স্যাংশনটা যদি রাশিয়ার ওপর থেকে তুলে নেয়, রাশিয়ার ওপর থেকে তুলতে কি চাইবে? তুলতে চাইবে না, কারণ রাশিয়ার ওপরে রাশিয়া একটা কথাই বলে রেখে দিয়েছে যে এই যুদ্ধ থেমে যাবে, কিন্তু ন্যাটোকে এখান থেকে সরাতে হবে। আর 2 নম্বর হচ্ছে
ইউক্রেনের যে অংশটা আছে সেই অংশ আমি যেটা করেছি, দখল করেছি, সেই অংশটা কিন্তু আমি ছাড়বো না, ওটা আমার দখলে থাকবে। এটা রাশিয়া মানবে, আমেরিকা মানবে না। এবার যদি মানে আমেরিকা, তাহলে পরে কি হবে, এবার ইউরোপীয় কান্ট্রি যেগুলো দেশ রয়েছে তারা ধার করে সমস্ত রাশিয়া থেকে অস্ত্র কিনবে, সেটা আমেরিকার ঘাড়ে চোট পড়বে, আমেরিকান ডিপ স্টেট ছাড়বে না। আর যদি ইরানের ওপর থেকে যদি স্যাংশন তোলে, তাহলে ইরান এবং রাশিয়া দুজনে এত তেল রপ্তানি করবে না, বাম্পার তেল রপ্তানি করে হবে কি, তেলের যে দামটা, সেই দামটা দেখবেন প্রতি ব্যারেলে আপনার ওই $30 থেকে $35 নেমে আসবে। $35 যদি নেমে আসে, তাহলে তেলের বাজারটা হু করে ঠিক হয়ে যায়। ফলে আরব দেশগুলো এবং আমেরিকার ডিপ স্টেট কেউই চাইবে না যে এই দুটোর ওপরে স্যাংশনটা তোলা হোক। ফলে কেউ কিন্তু এই যুদ্ধে কিছু পায়নি। এক যুদ্ধে কিছু পেলে তবে তো যুদ্ধটা থামবে, যুদ্ধে কারোর কিছু আসেনি। ফলে ইরান আবার সেই আক্রমণ করবে, ইসরায়েল আবার ক্ষতিগ্রস্ত হবে। ইসরায়েলের একটা ছবি দেখলাম যে সব সমাজ মাধ্যমে, সেখানে সবাই বলছে পার্ডন আস মুসলিম, পার্ডন আস, ফরগিভ আস, পার্ডন আস, এরকম করে কেঁদে কেঁদে বলছে। তাই ইসরায়েলের মানুষ তারা কিন্তু ইরানের কাছে, মুসলিমদের কাছে ক্ষমা চাইছেন। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ট্রাম্প যখন মোদিকে ফোন করেছিলেন, সেই সময়তে মোদি কিন্তু একটা কথা বলেছিলেন, কারণ ট্রাম্প বলেছিলেন আপনার আমার উদ্দেশ্য এক, মোদিজি বলেছিলেন না, আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি মুসলিম বিরোধী আর আমি মৌলবাদ বিরোধী। আমি মৌলবাদের বিরুদ্ধে লড়ছি, আপনি মুসলিম ওয়ার্ল্ডের বিরুদ্ধে লড়ছেন, মুসলিমদের শেষ করার জন্য লড়ছেন। আমি ওটাকে সাপোর্ট করি না। ফলে আপনার পথ আলাদা, আমার পথ আলাদা। ফলে ভারত যেটা লড়ছে, ভারত হচ্ছে মৌলবাদের বিরুদ্ধে লড়ছে। এই বাংলাদেশে যে সমস্ত মৌলবাদী সংগঠন আছে তাদেরকে শেষ করা, পাকিস্তানে এই মৌলবাদী সংগঠন শেষ করা। এবারে তো বুটস অন গ্রাউন্ড হবে, সেটা কবে হয় সেটা এখন অপেক্ষা করা যাক। তবে এই এসসিও মিটিং এর আগে নিজেরা একদম ঘর সাজিয়ে নিচ্ছে, RICটা একদম পাকা করে নেবে রাশিয়া, ইন্ডিয়া আর চায়না। রিক কমপ্লিট হয়ে গেলে আপনার একটা আলাদা কারেন্সি তৈরি করে দেবে। আলাদা কারেন্সি তৈরি করে ট্রাম্প বাবু আর US একদম জব্দ। সঙ্গে থাকবে আরো 20টা আফ্রিকান কান্ট্রি। সাউথ আফ্রিকাতে এখন রয়েছে ব্রিক্সে, আরো 20টা দেশ এসে ঢুকবে। তখন দেখবেন সব এই নাচানি না, এই ডিপ স্টেটের নাচন কোদন সব শেষ হয়ে যাবে। এখন কবে কি হবে এই বাংলাদেশ বা ব্রিক্সের ব্যাপারে, সেটা এখন সময়ের অপেক্ষা, আমি সেটা বলতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।